জুলাইকে জামায়াতের হাতে তুলে দেওয়া হচ্ছে এরকম বক্তব্য দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাজনোভা। পোস্টে তিনি লিখেছেন, এনসিপির আসন সমঝোতার প্রসঙ্গটি নিয়ে বলেছেন, এই জিনিস হজম করে মরতেও পারবো না আমি। আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি, এর চেয়েও ভয়ঙ্কর যে সেটা হলো যে প্রক্রিয়া এটা হয়েছে, এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত এরা কখনো দেশের জন্য নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না। সব অপশনকে ধীরে ধীরে রাজনীতি করে বাদ দেওয়া হয়েছে যাতে জামায়াতের সাথে জোট ছাড়া অন্য কোনো উপায় না থাকে। সুনিপুণভাবে এখানে এনে অনেককে জিম্মি করা হয়েছে। যাই হোক, এটা কোনো রাজনৈতিক কৌশল না, এটাই পরিকল্পনা। সাইফ, আপনি নিজেও নিশ্চয়ই এই স্ট্যাটাসটা দেখেছেন, আপনার সহকর্মীদের একসময় সহযোদ্ধা। তিনি বলছেন এটি কোনো রাজনৈতিক কৌশল না, এটি আগে থেকেই প্ল্যান করা। না দেখেন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই সম্মান করি এবং ওনার এটা ব্যক্তিগত ওপিনিয়ন। এবং আমি যেটা বললাম, একটা রাজনৈতিক দলের চলার ক্ষেত্রে অনেক রকম স্ট্র্যাটেজি, অনেক রকম কাজকর্ম করতে হয়। ভাই যেটা বললেন যে তাদের যেই একরকম বামপন্থী রাজনৈতিক দলগুলো একটা তৃতীয় শক্তির একটা পরিকল্পনায় আগাচ্ছিল, সেটা কিন্তু ফেইল করেছে। তো ফেইল করাটা আসলে কোনো সলিউশন না, আপনার টিকে থাকতে হবে। আপনি টিকে থাকতে গেলে আপনার আদর্শ বিক্রি করছেন কিনা, এটা একটা ফ্যাক্টর। আপনারা কি পারবেন? এনসিপির জায়গা, যেটি স্বতন্ত্র সক্রিয় জায়গাটা কি এনসিপি রক্ষা করতে পারবে? আমরা যতক্ষণ পর্যন্ত এই দলে আছি, ইনশাল্লাহ এনসিপি পারবে। এবং এইখানে আসলে মাঠের বিপ্লব এবং ইলেকটোরাল যেই পলিটিক্স, এটা ডিফারেন্ট দুটো বিষয়। এখন আপনি যখন আমি শরীফ ওসমান হাদির ঘটনাটা এই জন্যই বললাম, কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলছি, মানে ভাই অনেকগুলো প্রসঙ্গ বললো যে এটার সাথে আমি একদমই একমত না। বিভিন্ন সে সমালোচনাগুলো করলো, তরুণরা পতাকা বিক্রি করে ফেলছে, এটা করছে এটা করছে, এটা আমি মনে করি না। আমি যেটা মনে করছিলাম যে আমরা যে এককভাবে স্বতন্ত্রভাবে যে আমাদের স্বপ্নটা দেখেছি, সেটা কেন এখন আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে এটার জন্য এই যে ভাই বা আপনারা যারা আছেন, আপনাদেরও সমানভাবে দায় আছে। মানে ভাইরা টকশোতে অনেক বড় বড় কথা বলতে পারেন, কিন্তু দায় কেন আছে? কারণ এই 5 তারিখের যে জায়গাটা, প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, সেটা আমরা মাঠে রক্ত দিয়ে, নিজেদের অঙ্গহানি করে, লড়াই করে, সবাই মিলে, সব সাধারণ জনগণ মিলে আমরা সেটা সফল করেছি। এরপরে এই ভাইদের কিন্তু দায়িত্ব ছিল যে পরিবর্তনটার জন্য আমরা লড়াইটা করেছি, সেটা আসলে সাকসেসটা করা। তারা কতটুকু সেই দায়িত্ব পালন করেছে? সব দায়িত্ব কি এনসিপির? এনসিপি প্রথম থেকেই একদম শুরু থেকে সব বাংলাদেশ সব পরিবর্তন শুরু করতে থাকবে। এটা এত দায়িত্ব আমি কই পাইলাম? আমাদের পাওয়ার দিচ্ছেন আপনারা? নিশ্চয়ই শরীফ ভাইরা ডেফিনেটলি এটা করেন নাই। শরীফ ভাই বলেন, তারেক রহমান বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, এনিওয়ান, কেউ করেনি। তারা ওই পুরানো রাজনৈতিক বন্দোবস্তটা এস্টাবলিশ করে তরুণদেরকে একরকম জিম্মি করে ফেলছে এবং তরুণদেরকে একরকম মানে বিলীন করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। আপনি এই যে রাশেদকে দেখেন, সে আপনার টকশোতে কত আসতো না, সে তার এখন কোনো পরিচয় নেই, সে একটা জাস্ট বিএনপির একজন কর্মী, একটা দলের সাধারণ সম্পাদক। সে তার রাজনৈতিক পরিচয় টরিচয় বিলীন করে দিয়ে সে ধানের শীষের প্রার্থী হয়ে গেল। যা বিএনপিতে এরকম তাদের যে সমমনা যে জোটের ছিল, অলমোস্ট সবাই তাদের মানুষ সেটি বলছে যে এনসিপি আসলে জামায়াতের মধ্যে বিলীন হয়ে না। এখানে তো আপনি শুধু 2টা দলের নাম কেন বলতেছেন? এখানে তো আরো 8-10টা দল আছে। এটা তো একটা ইলেকটোরিয়াল জোট। আপনি এখানে, আমি জামাতের আদর্শ সাবস্ক্রাইব করে তো আমি এখানে রাজনীতি করছি না। এখানে আমি আমার মার্কায় রাজনীতি করছি। আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি যে যারা আসলে এই বিচারটাকে, সংস্কারটাকে, মানে আমরা যে পরিবর্তনের কথা বলছি, আপনি যদি এই নির্বাচন কমিশনের সংস্কারটা আপনি প্রথম থেকে শুরু করতে পারতেন, তাহলে তো আমাদের আজকে এই প্রেক্ষাপট তৈরি হতো না। আমার এখনো মাঠে যে আমার দেখতে হচ্ছে যে এখানে টাকার ঝনঝনানি, আমার এখানে মাসল পর, এটাকে আমি কি দিয়ে মোকাবেলা করবো? আমি তো এরকম করে গোলাগুলি করে আমি বড় হইনি। আমি তো এখানে মাসল পর করিনি। এখন কি আমাদের সবাইকে তাহলে হাদির মতো করে মারা যেতে হবে? ভাইরা সুন্দর সুন্দর অনেক রকম কথা বলে, ইনক্লুডিং ভাইয়ের দলের মতো সমমনার লোকজন আছে, সিভিল সোসাইটির অনেক লোকজন আছে যারা আসলে সমালোচনা করছে। তারা আসলে এই নিশ্চয়তাটা কি দিবে? হাদিকে নেতারা কি কোনো সেফটি সিকিউরিটি দিতে পারছে? তাহলে হাদির মতো যে সব স্বপ্নবাজ তরুণরা রাজনীতিতে আসলো, তাহলে তাদের তো সম্ভাবনাকে একদম নষ্ট করে ফেলা হচ্ছে। যেই সংস্কারের জায়গাটা আমরা চাচ্ছিলাম যে সবাই মিলে এটা নিশ্চিত করতে, কোনো দিক থেকে কোনো সাপোর্ট আমরা পাইনি। আপনি সাংবাদিক, আপনি আরো ভালো করে যদি বিশ্লেষণ করে দেখেন, আপনি এই 5 তারিখের পর থেকে আমলনামাগুলো দেখেন, সংস্কার নিয়ে কে কতটুকু আসলে ফাইট দিছে। এনসিপি সবার বিরুদ্ধে দাঁড়ায়, সে হচ্ছে যে স্বাক্ষর করেনি জুলাই সনদের জন্য, কারণ আমরা চাইছি যে আইনি ভিত্তিটা নিশ্চিত হোক।
তো আমাদের লড়াইটা তো এইটার কেন্দ্রিকই, রাজনীতিটা তো এই কেন্দ্রিকই। এখন সেখানে যখন আমরা দেখতেছি যে বিএনপির মতো রাজনৈতিক দল কোনোভাবেই চাচ্ছে না যে এটা সফল হোক, সংস্কারের জায়গাটা নিশ্চিত হোক, যে পরিবর্তনটা আসলে বাংলাদেশের রাজনীতিতে 17 বছর ধরে একটা ফ্যাসিবাদ কাঠামো গড়ে তুলেছে সেটার যে একটা অবসান ঘটবে সেটা তো তারা ঘটতে দিচ্ছে না। সেই জায়গা থেকে ধরেন স্ট্র্যাটেজিক ওয়েতে এখন আমাদের সাথে চিন্তার সাথে অ্যালাইনমেন্ট কাদের কাদের আছে, সেই রাজনৈতিক দলগুলোর সাথে একটা জোট হয়েছে, সেখান থেকে তারা একটা ইলেকটোরিয়াল পলিটিক্স করবে, ব্যাস এইটুকু। এক্ষেত্রে এরকম না যে আমাদের সারা জীবন আমরা ও ভাই আমার, এরকম করে তো থাকার প্রশ্ন আসতেছে না। আমরা আমাদের আদর্শের ভিত্তিতে যে মধ্যপন্থা যে রাজনৈতিক চিন্তা বা যে আদর্শিক জায়গাটা আমরা লালন করছি, আমরা সেটার বাস্তবায়নের জন্যই লড়াই করব। এখানে যদি আসলে জামাতের ওই আদর্শের জায়গাটা থেকে আমরা লড়াই করতাম তাহলে তো অবশ্যই আমরা জামাতে জয়েন করে ফেলতাম, ওই রাশেদের মতো আমরা নিজেদেরকে বিলীন করে দিয়ে জামাতে জয়েন করতাম। এখানে আমাদের আদর্শিক লড়াই, আমাদের মানে এই যে বামপন্থী যে বলেটার উনি কথা বলেন তাদের মতো যেন বিলীন আমাদের না হতে হয়। এবং এটা শুরু, মানে যারা আমাদেরকে অনেকভাবে ছোট করছেন, মনে করছেন যে এদের দিয়ে হবে না, দেখবেন এরাই 5 বছর পর ইম্প্যাক্টটা কোন দিকে নিয়ে যায়। এবং বাংলাদেশের রাজনীতির যে গুণগত পরিবর্তন, যে ইলেকটোরিয়াল এই যে এখন যে নোংরা রাজনীতিগুলো হয়, মানে গোলাগুলি, তারপর অস্ত্রবাজি, অনেক টাকার মহড়া দিয়ে যে রাজনীতিটা হয়, এটার সংস্কারটার জন্য আমরা ফাইট করতে হবে। তো এইটার জন্য আপনারা বিভিন্নভাবে অনেক দিক দিয়ে বাধা দিয়ে রাখছেন, সেই বাধাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদেরও কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভ নিতে হচ্ছে, যেটা হয়তো বা আমাদের আদর্শিক জায়গা থেকে, আমাদের চিন্তার জায়গা থেকে আমরা অনেকেই আসলে সেটা একমত না, কিন্তু দিন শেষে বৃহৎ আকারে রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে আমাদের এই জার্নিটা করতে হচ্ছে। জি, আবারও আসবো আপনার কাছে, পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও কোষাধ্যক্ষ সাইফ মুস্তাফিজ এবং রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। এ পর্যায়ে আমি শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই। শরীফ ভাই, আপনি শুনছিলেন সাইফ মুস্তাফিজের বক্তব্য, একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে শুধু কি তারাই একাই করবে বা অন্য কারোর কোনো দায়িত্ব নেই, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি সাইফের বক্তব্যগুলোকে ইতিবাচকভাবে দেখছি। আমরা অনেক দিন ধরে এইসব বিষয়ে আমাদের কথাবার্তা হয়, ডিবেট হয়, কিন্তু কতগুলো জায়গায় প্রশ্ন আছে। প্রথমত, এইখানে যারা, আমি যে শক্তির কথা বললাম, অনেক দিন ধরে চেষ্টা করছেন বিকল্প একটা ধারা দুই দলের বিপরীতে, তারা গড়ে তুলতে পারেনি, এটি তাদের ব্যর্থতা আছে। কিন্তু একই সাথে আপনি তাকে স্যালুট করতে হবে যে তারা 2, 3, 5টা আসনের জন্য কারো দরজায় গিয়ে বসে থাকেনি। আমরা এই কথাও কিন্তু শুনেছি যে আমরা বিএনপির সঙ্গেও আলোচনা করছি, জামাতের সাথেও আলাপ আলোচনা করছি। তার অর্থ হচ্ছে আপনি নতুন বন্দোবস্তর কথা বলছেন এবং এর আগে বলেছিলেন যে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছি বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য না। গতকালকে পর্যন্ত কিন্তু আমরা শুনেছি যে আমরা বিএনপির সাথেও আমাদের আলোচনা হচ্ছিল, জামাতের সাথেও হচ্ছিল। তার অর্থ হলো আপনি পর্দার সামনে অনেস্টির কথা বলছেন এবং পর্দার পেছনে সিট ভাগাভাগির যে রাজনীতি, সেটিকে কৌশল বলে ওই যে আপনার আপোষ করাটা, সেটিকে আপনি ডাইভার্ট করুন। আমি একটু ইন্টারাপ্ট করি। জামাত যে লাস্ট ইলেকশন করেছে ভাই, সেখানে ওনারা কয়টা সিট পেয়েছে? জামাতের লাস্ট ইলেকশন 18টা মেবি। আচ্ছা, যে দল 18টা সিট পেয়েছে তার হয়তো বা এখন আরো 10%, 20% বাড়বে, 40টা হয়তো সিট পাবে। সে তাহলে আরেকটা দলকে কিভাবে 40টা সিট দিচ্ছে? আমি আসলে জামাত কোন স্টাইলে কোন পলিটিক্স করছে এটা আমি এনসিপি যে দলের সাথেই কথা বলছে না কেন, এটা মোটেও এই আসন সমঝোতার ব্যাপার না। যে দলের ধরেন 20টা 30টা সিট পায়নি, সেই দল তো আরেকটা রাজনৈতিক দলকে 40টা সিট দিতে পারে। আমার জামাত কোন স্ট্র্যাটেজি নিয়ে এখানে কাজ করছে, জামাতের পলিটিক্সটা ক্রিটিক করার অনেকগুলো জায়গা আছে। আপনি এনসিপি, আপনি জুলাই সনদে স্বাক্ষর করলেন না, তার আইনগত ভিত্তি স্বীকৃতি দেয়নি সেই কারণে, তাই তো? জামাত তো স্বাক্ষর করেছে। তাহলে যে আপনার বেসিক যে জায়গাটা, যে আইনগত ভিত্তি স্বীকৃতি নেই বলে আমি স্বাক্ষর করলাম না, কিন্তু ওটি ছাড়া যে স্বাক্ষর করলো তার সাথে আপনার ইউটিলিটিটা হয়ে যাচ্ছে।
না, তারা হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে প্রত্যেকটি বিষয়ে আসলে একমত ছিল। ওই লিড দেওয়ার যে জায়গাটা, যে তরুণদের যে শক্তি, সেটা হয়তো বা জোটের মধ্যে বিরাজমান নাই, সেই জায়গাটা ধরে আমরা লিড দিচ্ছি। তরুণদের যে শক্তির জায়গাটা, তরুণদের শক্তিকে আপনাদের যে শক্তিটা আছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, সে তো সেটিকে ওন করেনি, সে তো তার আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করে তরুণদের সেই শক্তিটিকে বিভক্ত করেছে। আপনার যদি তরুণদের শক্তিকে আপনি ফোকাস করতে চাইতেন, আপনি ডাকসু জাকসু সহ বিভিন্ন নির্বাচনে আপনি পুরোটা একত্রিত করে তরুণদের সামনে নিয়ে যেতে পারতেন। আপনি তো সেটি করেননি, আপনি সেটিকে ভাগ করেছেন। যখন আপনার বিজয়ী হয়েছেন তখন কিন্তু আপনি আপনার নিজের ব্যানার টানিয়ে দিয়েছেন যে এই ব্যানারটা আমার। তখন কিন্তু এনসিপির সঙ্গে আমি এটি অস্বীকার করব না যে এনসিপির কন্ট্রিবিউশনটা, এনসিপির স্বপ্নটা, তাদের ড্রিমটা, তাদের স্যাক্রিফাইসটা, এটাকে আমি অস্বীকার করি না, আমি শুরুতেই বলেছি। কিন্তু আপনি এক বছর সেই ইউনিটিটা আপনার ছিল না। এখন কেবলমাত্র ভোটকে সামনে রেখে কিন্তু আপনি ঐক্যটা করছেন। আপনি যদি মনে করতেন যে আমরা তরুণদের সেই শক্তিটাকে কনসোলিডেট করব, তাহলে ডাকসুতে তো আপনাদের একসাথে প্যানেল দেওয়ার কথা ছিল, আপনি কিন্তু সেটি করেননি, তরুণদেরকে বিভক্ত হয়ে গেছে। এখন নির্বাচনকে সামনে রেখে আপনি কিন্তু করছেন। তার অর্থ হলো আপনার ফোকাসটা কিন্তু নির্বাচন, ফোকাসটা হচ্ছে আসন। এবং এটি অনেকেই বলে যে আমি নির্বাচনে গেছি, আমি তারপরে ইলেকশনের পরে বেরিয়ে চলে আসব, আমি আলাদা এ করব। হ্যাঁ, এটি আপনার একটা কৌশল হতে পারে, কিন্তু নীতির প্রশ্নে এটা কৌশল না, এটা কৌশল না। নীতি একটা জিনিস, কৌশল আর একটা জি, জিনিস। সেটি প্রশ্ন তুলছেন যে এটি অনেক আগে থেকেই নাকি পরিকল্পিত। হ্যাঁ, আমি ওই যে জায়গাটা বললাম যে আপনি একদিকে 3-4টা রাজনৈতিক দলের সাথে বসে কথা বলছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের আসলে সাংগঠনিক সেই ধরনের কোনো শক্তি নাই, কিন্তু সে তো গণঅভ্যুত্থানের পক্ষে ছিল। আপনি তাকে এই ধরনের একটা বিব্রতকর অবস্থায় তাকে ফেলে দিলেন। সে এখন জামাতের সাথে যে নতুন জোট, সেই জোটে যেতে পারছে না। আবার সে যে গণতন্ত্র মঞ্চ ছিল সেখান থেকে বেরিয়ে এসেছে। দলটা যত ছোটই হোক না কেন, এই ধরনের একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া কি সুরাজনীতির লক্ষণ? যে এই প্রশ্নটি 15 দিন আগে তার সাথে যখন বৈঠক করলেন, তাদেরকে টেবিলে বসিয়ে আপনি আমাকে দেখালেন যে আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এটা করছি, কিন্তু গোপনে গোপনে আপনি এর বাইরেও আরেকটা ডিলকে আপনি এগিয়ে নিয়েছেন। শরীফ ভাই, আমি আপনার কাছে আবারও আসবো। এরপর যে আমি সাইফ মোস্তাফিজের কাছে আসতে চাই। সাইফ, একটা বিষয়ে আপনারাও জানেন, আমরাও সংবাদ মাধ্যমে জানি, বা সবাই দেশের, আপনাদের সঙ্গে বিএনপিরও আলোচনা হয়েছে, জামাতের সঙ্গে আলোচনা হয়েছে, আবার আপনাদের মধ্যে যারা আছে তারা মনে করছে যে না, আমরা কারোর সঙ্গে যাব না, আমরা নিজেদের জায়গায় থাকবো। মানে এর সঙ্গে যাব না, ওর সঙ্গে যাব না, এর সঙ্গে গেলে সুবিধা হয়, তার সঙ্গে গেলে সুবিধা হয়, মানে আপনার কি আসলে যেদিকেই সুবিধা সেদিকেই যাওয়ার জন্য? না না না, দেখেন, এটা আপনাকে বুঝাই। ব্যাপারটা হচ্ছে যে বিএনপির সাথে জামাতের সাথে কি ব্যাপারে কথা হচ্ছে, সিট নেগোসিয়েশন, সিট দিয়ে দিল। আসলে বিএনপি বা জামাত আমাকে সিট দেওয়ার আসলে সে জায়গাটা রাখে কিনা। কারণ হচ্ছে যে বিএনপি বা জামাত ইসলামী তো আসলে বাংলাদেশের জনগণ না, তারা তো একটা পলিটিক্যাল পার্টি। তারা তো আসলে আমার সিট নিশ্চিত করে দিতে পারবে না, এটা তো আসলে হয় না। এটা সিট, যেই ইলেকটোরাল জোটের ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে যে ধরেন এই 12টা বা 13টা দল একসাথে জোট করলো, প্রত্যেকেরই তো আলাদা আলাদা কিছু ম্যান পাওয়ার, ফোর্স আছে। আপনার ইলেকশনের সময় তো একটা বড় জনশক্তি লাগে, পোলিং এজেন্ট দিতে হয়, সেখানে অনেক রকম মানে আশঙ্কা আছে এবার, যে এবার কি রকম ভোট হতে পারে। তো সেই জায়গা থেকে ধরেন যে এনসিপির যারা সমর্থক বা কর্মী বা সেখানকার স্থানীয় যারা প্রতিনিধিরা আছেন, এর পাশাপাশি এই 12টা 13টা দলের যারা আছে, তারা যখন মাঠে থাকবে, মাঠে অবস্থান করবে, একটা পাওয়ার ব্যালেন্সের জায়গা তৈরি হবে। মানে চাইলেই কিন্তু তখন দেখা যাচ্ছে যে একটা বড় রাজনৈতিক দল এসে ব্যালট পেপার চুরি করা, আলোচনা চলছিল। হ্যাঁ, কিন্তু আমরা এই আলাপগুলো কোন বেসিসে করছিলাম? এটা এমন না যে ভাই আমাকে 2টা মন্ত্রী দেন, 5টা সিট দেন, এই বেসিসটা না। এই আলাপটা মূলত চলছিল যে কারা আসলে বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনটা করতে চায়, কারা আসলে মানে সংস্কারটা আসলেই বাস্তবিক অর্থে বাস্তবায়ন করতে চায়, আওয়ামী লীগের বিচারটা চায়। এবং এই যে আওয়ামী লীগের সাথে যারা অন্যান্য রাজনৈতিক দল যারা আসলে সহযোগিতা করে গেছে, তাদের ব্যাপারে তাদের কি চিন্তা, সেক্ষেত্রে আপনাদের মনে হয় মেইন ইস্যু। এবং এই মেইন ইস্যুতে বিএনপি আসলে কোনোভাবেই আসলে তাদের ওই মানে ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গাটা দেখায় নেই, বরঞ্চ তারা ফোকাস করেছে যে
পাওয়ারটাকে তারা কিভাবে চায় বা আরো কতটুকু দীর্ঘায়িত করতে চায়। আপনার বক্তব্য এবং পরিষ্কার, জি। জামাতের সাথে যে আলাদা করে আলাপের কথা বলছেন সেটা না, আমি বারবার বলছি যে এখানে এর বাইরে আরো যতগুলো রাজনৈতিক দল আছে যারা আসলে চাচ্ছে যে এই গুণগত পরিবর্তনটা দরকার। এখন আমি যতটুকু জানি যে এলডিপিও সম্ভবত যুক্ত হয়েছে, তো সে তো আর জামাতের আদর্শের সাবস্ক্রাইবার না, সে তো বিএনপির সাথে জোটেছিল। ব্যাপারটা হচ্ছে যে এইটা আসলে করা হচ্ছে মূলত বাংলাদেশের যে সিস্টেমেটিক পরিবর্তনটা আমরা 5 তারিখের পর চেয়েছিলাম, যেখানে আমরা চেয়েছিলাম যে একটা গুণগত পরিবর্তনের মাধ্যমে ইলেকশনটা হবে, সেটা তো হচ্ছে না। সেই জন্য আমাদের এখন সার্ভাইভাল একটা পিরিয়ডের জন্য এই সবগুলো রাজনৈতিক দলের একসাথে এখন লড়াইটা করতে হবে। যদি এখানে বিএনপি সার্ভাইভাল, এটা মানে কি ব্যক্তিগতভাবে বলছেন নাকি পলিটিক্যাল সার্ভাইভালের কথা বলছেন? এটা বাংলাদেশের একটা প্রেক্ষাপট অনুযায়ী বলছি যে একটা পলিটিক্যাল সার্ভাইভাল এখানে দরকার। কারণ না হলে আসলে যেই মানে আপনি পাওয়ার স্ট্রাকচারের মধ্যে আছেন, যে এস্টাবলিশমেন্ট কাজ করছে, দেশে বিদেশে যেসব এজেন্সিরা কাজ করছে, তারা আসলে বাংলাদেশের রাজনীতিকে জিম্মি করতে চায়। এবং যেই জিম্মিটা 17 বছর ধরে একটা রাজনৈতিক দলকে করে রাখা হয়েছিল, যারা সেটাতে মদদ দিয়ে সেই সুবিধাভোগী ছিল, আবার নতুন করে এরকম একটা পাওয়ার স্ট্রাকচার বানানো হচ্ছে যেখানে আসলে দেখা যাবে পাকিস্তানি কায়দায় সেখানকার যেরকম একটা সেনা ব্যাক্ট একটা শাসন যেভাবে সবসময় হয়ে আসছে, এখানেও এরকম একটা ব্যালেন্স করে এরকম একটা স্ট্রাকচার বানানো হতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে আসলে প্রত্যেকটা আসনে ইলেকশন কমিশনের আমি মনে করি না যে প্রত্যেকটা আসন কেন্দ্রিক সেই নিরাপত্তাটা তারা নিশ্চিত করতে পারবে। কারণ অলরেডি একটা খুনের ঘটনাকে তিনি বলেছে এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। সো এই বিচ্ছিন্ন ঘটনার দায় যখন তারা নেয় না এবং এটাকে যখন খুব নর্মালাইজ করে ফেলে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের ঢাকার বাইরে, মানে এটা কিন্তু একদম ঢাকাতে ঘটছে, আর ঢাকার বাইরের সিচুয়েশন কিন্তু আরো অনেক ডিফারেন্ট। বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে শুটাররা বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করছে, বিভিন্ন মানে চরাঞ্চল, তারপরে ইটভাটা, এইসব এলাকাতে। তো এখানে বাইরের থেকে আওয়ামী লীগই তো চাবে না যে আসলে ইলেকশনটা সাকসেসফুলি হোক। তো সেই জন্যে সুসংগঠিত আপনার রাজনৈতিক দলের একটা ফোর্সও লাগবে, যারা আসলে মাঠে থেকে আসলে সেই জায়গাটা নিশ্চিত করতে চাইবে যে যেন ভোটাররা নির্বিঘ্নে আসলে নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারে এবং পরিবর্তনের ক্ষেত্রে তারা তাদের মার্কাটা আসলে বেছে নিতে পারে।